হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি তজুমউদ্দিন উপজেলার চর কাঞ্চনপুরে। যদিও এই চরটি সম্পূর্ণ নতুন একটি চর, এই চরের নাম অনেকে শুনেছেন, কিন্তু বাস্তবে এই চরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমাদের কখনো দেখার সুযোগ হয়নি। আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে এই চরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের সাথে আমাদের এই বড়দের যারা সফর সঙ্গী আছেন, আমাদের সাথে আছেন আমাদের গোলাম মাওলা রনি ভাই। তিনি একজন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি সবসময় বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে সবসময় অনলাইনে সক্রিয় থাকেন। আমাদের সাথে আছেন সোহেল মাহমুদ, সে এই তজুমউদ্দিন উপজেলা ছাত্রলীগ নেতা। আমাদের সাথে আরো আছেন আমাদের আরেকজন বড় ভাই সবুজ তালুকদার ভাই। আজকে আমরা অবশ্য তার আমন্ত্রণে যাচ্ছি। মামুন, সবার উদ্দেশ্যে কিছু বলো। আমরা যাচ্ছি চর কাঞ্চনপুরে, তজুমউদ্দিন উপজেলার সবথেকে সুন্দর একটি বিচ্ছিন্ন দ্বীপ। আমরা সেখানে যাচ্ছি। আজকে আমরা সারাদিন থাকবো চর কাঞ্চনপুরে রিয়াজ তালুকদারের তরমুজ খেতে। আপনারা থাকুন আমাদের সাথে। তজুমউদ্দিনের স্লুইস গেটকে বিদায় জানিয়ে স্পিড বোর্ডে মেঘনার পানিতে ভেসে আমরা এখন চর কাঞ্চনপুরে যাচ্ছি। মেঘনার এপারে তজুমউদ্দিন উপজেলা, ওই পারে মনপুর উপজেলা। নদী আজ খুবই শান্ত। চিরচেনা এই মেঘনার রূপ যেন সত্যিই আমাদেরকে হাতছানি দিয়ে তার রূপে ডুব দিতে আমন্ত্রণ জানাচ্ছে। স্পিড বোর্ড এগিয়ে চলছে সামনের দিকে। মাঝপথে নান্দনিক সৌন্দর্য বেষ্টিত ছোট বড় নানা চরের দৃশ্য ভেসে আসছে। এই অঞ্চলকে ইলিশের অবআশ্রম ঘোষণা করায় মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। পুরো নদী যেন নৌকা শূন্য, তবুও মাঝে মাঝে দুই একটি ডিঙ্গি নৌকা চোখে পড়ছে। সত্যিই এমন দৃশ্য যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। আমরা ইতোমধ্যে চর কাঞ্চনপুরের মূল ফটকে প্রবেশ করেছি। স্টিমার চলছে তো চলছেই। শুনেছি এই চরে হরিণ সহ নানা প্রজাতির প্রাণী বাস করে। হরিণের কথা যখনই ভাবনায় এলো, ঠিক তখনই হঠাৎ করে দূর থেকে খালের পাড়ে অনেকগুলো হরিণের দেখা মিলল। আহা, এমন প্রাণ জুড়ানো দৃশ্য যেন আমাদের বোটকে থামিয়ে দিল। কি সুন্দর করে হরিণগুলো ঘাস খাচ্ছে। আমাদের উপস্থিতি টের পেয়ে হরিণগুলো জঙ্গলের মধ্যে পালিয়ে যাচ্ছিল। যাত্রাপথে হরিণের দেখা পাবো এটা কখনোই ভাবিনি। এমন সুন্দর মুহূর্ত যেন পৃথিবীর সকল আনন্দের চেয়েও দামি হয়ে গেল। আরেক সুন্দরবন। আসলে ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার এই দুর্গম চরে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো তা কখনো এখানে এসে খুব ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে তারা যে সুন্দরবনে যায়। আসলে সেই সুন্দরবনের চাইতে আমাদের উপজেলার এই দুর্গম চরটা খুব সুন্দর। এই তজুমউদ্দিন উপজেলার এই দুর্গম চরটা আপনারা আসবেন, অবশ্যই ভ্রমণ করবেন এবং এই চরের যে সুন্দর দৃশ্য তা অবলোকন করবেন। চর কাঞ্চনপুর অনেক সুন্দর একটি জায়গা। এখানে আমি আরো একবার এসেছিলাম সবুজ তালুকদার ভাইয়ের আমন্ত্রণে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। মেঘনার তীরে এই কাঞ্চনপুর চরটি জেগে উঠেছে। এখানের লোকেশন এবং পরিবেশ অনেক সুন্দর। এখানে নানান রকমের পশু পাখি এবং অনেক কিছু দেখা মিলে এবং হরিণের দেখা মিলে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে আমরা চর কাঞ্চনপুরে এসে পৌঁছালাম। এখানে এসে দেখা মিলল তরমুজ ভর্তি বিশাল বড় এক জাহাজের। এখানে যারা তরমুজ পরিবহনের কাজে আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম তরমুজ ভাই। আপনার বাসা কি এখানে চরকাঞ্চনপুরে? এই তরমুজ, এত তরমুজ এই দুর্গম চরে কোথা থেকে আসলো? এটা আলাদা ছিল।
তালা সবই তো অশেষ মহান, কিভাবে এলো এখানে এই দুর্গ কতদিন যাবত আপনি এই তরমুজ পরিবহনের কাজে? আমরা এই আজকে আইছি। আমরা এখন কাঞ্চনপুরে অবস্থান করছি। ফসলের মাঠ আর আঁকাবাঁকা রাস্তা এ যেন এক অন্যরকম স্বর্গপুরী। এই চরগুলো ছিল একসময় জলদস্যুদের আস্তানা। নিরীহ জেলেদের এসব আস্তানায় জিম্মি করে মুক্তিপণ হিসেবে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। পরিবার থেকে টাকা দিতে ব্যর্থ হলে জিম্মি হওয়া জেলেদের গলা এবং পেট কেটে নির্মমভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। মেঘনার বুকে জেগে ওঠা এসব চর যেন এরকম লাখো ঘটনার নীরব সাক্ষী। ছোটবেলায় জেলেদের মুখে ডাকাত সর্দার বাচ্চু মিয়ার গল্প শুনেছিলাম। সে নাকি এই মেঘনার অলিখিত বাদশা ছিল। তার মনোরঞ্জনের জন্য ট্রলার থেকে সুন্দরী নারীদেরকে তুলে আনা হতো চরের রংমহলে। তুলে আনার কিছুদিন পরে মেঘনার কোনো এক প্রান্তে ভেসে উঠত সেসব নারীদের অর্ধগলিত লাশ। কালের বিবর্তনে এই চর থেকে বাচ্চু মিয়ারা হারিয়ে গিয়েছে। পুলিশের বন্দুকযুদ্ধে তারাও এই মেঘনার বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যদিও রক্তমাখা সেই মৃত্যু কোনো প্রশান্তির মৃত্যু ছিল না। আজ বাচ্চু মিয়াদের অবর্তমানে এসব চর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি, যারই নিদর্শন হিসেবে আজকের এই চর কাঞ্চনপুরের আবির্ভাব ঘটেছে। সারি সারি নানা প্রজাতির গাছ আর চারদিকে সবুজের সমারোহ সত্যি যে কাউকে মাতোয়ারা করে দিবে। আকাশে নানান প্রজাতির পাখিদের যেন মিলন মেলা বসেছে। তাদের কিচিরমিচির শব্দ, নদীর পানির ঢেউ এবং ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা সব মিলিয়ে এই চরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি।
মূলত এখানে এসেছিলাম চর কাঞ্চনপুরে। চর কাঞ্চনপুরের যে প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য উপভোগ করব, কিন্তু এই দৃশ্য উপভোগ করতে এসে আমরা আসলে এত সুন্দর একটি তরমুজ ক্ষেতের দেখা পাবো তা কখনোই ভাবিনি। কিন্তু এখানে এসে আমরা যা দেখেছি আসলে এটা আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা এবং আমাদেরকে উৎসাহ জাগিয়েছে। আমরা এই চর কাঞ্চনপুরের এই বৃহৎ এই তরমুজ চাষাবাদের যে যিনি উদ্যোগ নিয়েছেন, এখানে যে উদ্যোক্তা, আমরা এখন কথা বলবো সেই উদ্যোক্তা রিয়াজ তালুকদারের সাথে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আমরা এসেছিলাম এই চর কাঞ্চনপুর ভ্রমণ করার জন্য, এখানে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য এসেছি। কিন্তু প্রতিমধ্যে আমরা আপনার এই এত বিশাল তরমুজ গাছ দেখে আসলে আমরা লোভ সামলাতে পারিনি। আপনার এখানে এসে আমরা আপনার এই তাদের সুন্দর কার্যক্রম দেখে আমরা নিজেরাও খুবই অবাক হয়েছি। আসলে এই দুর্গম করে যে আসলে এত সুন্দরভাবে তরমুজের চাষাবাদ করা যাবে, যা এখানকার মানুষের সাথে আমরা কথা বলে শুনেছি, তারা কখনো এটা কখনো স্বপ্ন ভাবেনি, কিন্তু সেই স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন। আসলে আমার বাসায় বসে দেখার পরে আমাদের চাষাবাদ মানে কোনো জমি যাতে খেলি না, এক ইঞ্চি জমি যাতে খেলি না। এখন করোনা দুর্যোগ অবস্থায় পরিকল্পনা করে আমাদের দেশে যে রাষ্ট্রীয় গোলযোগের করে দেয়, আমি চিন্তা করলাম যে আমাদের এই স্তরে শুধু ধান চাষাবাদ হয়, ধানের পরে পিছনে না জমি খালি থাকে। তখন আমি আমার নেত্রী এবং আমাদের এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় আল্লাহুল শাহুল ভাই, উনিও আইসা এই বলছেন যে মানে বক্তৃতা দিচ্ছে কৃষকের প্রতি। উপজেলায় আমরা যখন গেছি তখন কৃষির প্রতি উনি বলছেন যে মাননীয় এই কথার উপর বিশেষ করে আমার আগ্রহ লাগছে আমাদের এই সরকারে যদি আমরা চাষ করি তাহলে আমাদের এই জমিনের ফল হবে। সেই কারণে আমি চাষ করছি। আল্লাহর রহমতে চাষ করাতে পুরো আল্লাহর রহমতে মানুষের দোয়া এবং আমাদের জমি চাষ ফলন খুব ভালো হয়েছে। আপনি কেমন খারাপ পাচ্ছেন এখন? আমি আশা করি আল্লাহর রহমত, আমি আল্লাহ দিলে ওয়েদার যদি ভালো থাকে আমি আল্লাহর রহমত আশা করি আমি খুবই লাভবান হব, কারণ আমার ক্ষেতও ভালো আছে, আমার সব কিছু ভালো আছে, খুবই লাভবান হব আমি আশা করতেছি। আপনি এখানে কি পরিমাণ জমিতে চাষাবাদ করেছেন? আমি এখানে প্রায় 30 একর জমিতে চাষাবাদ করছি। এই স্তরে আরও আছে, এই স্তরে আমাদের প্রায় 500-600 একরের মতো জমি আছে। এখন যদি আল্লাহর রহমতে আমার ফলন ভালো হয় তাহলে এই স্তরের মানুষ আরো সবাই আগামী বছর আরো বেশি হবে। আমি আশা করতেছি যে আগামী বছর আরো বেশি হবে। আমি মনে করি যে আমার মতন এরকম সবাই কৃষি কাজ করে তাহলে আমাদের বাংলাদেশে কোনো অভাব হইব না, আমাদের বাংলাদেশে কোনো অভাব হইব না, আমরা স্বয়ং সম্পূর্ণ থাকবো। আশা করতেছি যে আল্লাহর রহমতে আমরা স্বয়ং সম্পূর্ণ থাকবো। পুরো আল্লাহর রহমত আছে আমাদের উপর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর রহমত আছে, আমরা খুব ভালো থাকবো, আমাদের কোনো অভাব হইব না যদি আমরা সবাই চাষ করি এবং কৃষিকাজ করি। এই যে এই 30 একর জমিতে আপনি চাষটা করেছেন, এখানে আপনার কত টাকা ইনভেস্ট করা লাগছে? আমার এখানে ধরেন প্রায় 20-22 লাখ টাকার মতন। 22 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগছে আপনার। এক্ষেত্রে কি আপনি টাকা কেটে নিয়ে সম্পূর্ণ নিজে বহন করেছেন, নাকি আপনি কোনো সরকারি কোনো সহায়তা বা লোন বা কোনো এনজিও বা কোনো সংস্থা কোথাও থেকে কি সহযোগিতা নিয়েছেন? আমি ধরেন নিজস্ব উদ্যোগ এবং আমার ধরেন ঋণও আছে। আমি চেষ্টা করি যে সরকার যদি আমার আরেকটু সহযোগিতা করতো তাহলে আরো ভালো হইতো। যদিও এখন আমার একটু কষ্ট হয়েছে, আবার যদি সরকার আমার আরেকটু হেল্প করে, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে যদি আমাদের একটু হেল্প করে সরকারিভাবে সহযোগিতা করে তাহলে আরো ভালো হইব, আরো বেশি বেশি আপনার তরমুজ হইব বা মানুষ কাজ করব। আপনি এই যে 22 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, এই ইনভেস্ট থেকে আপনি এখন মানে এখানে আপনার কত টাকা লাভ হতে পারে? আমি তো আশা করতেছি যে আমি 22 লাখ টাকা ইনভেস্ট করছি, আল্লাহ যদি দেয়, যদি বাজার ভালো থাকে, ওয়েদার ভালো থাকে, সবকিছু মিলে যদি ভালো থাকে তাহলে আমি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারবো। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার তরমুজ আপনি বিক্রি করার আশা ব্যক্ত করছেন। আমরা দেখছি আপনার ছবি সহ তরমুজ হাতে
আমরা দেখেছিলাম। মূলত সেখান থেকেই আমার মনে হয়েছিল যে চরকাঞ্চনপুরে আমরা যদি কখনো আসি, আমরা আপনার এই তরমুজ ক্ষেত দেখে যাব এবং এই তরমুজ ক্ষেতের যে সুস্বাদু তরমুজ, এই তরমুজের স্বাদ আমরা উপভোগ করব। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তারা তো আসলে রাজপথে থাকে। তো আপনি এই তজুমুদ্দিনের রাজপথ রেখে আপনি চর কাঞ্চনপুরের দুর্গম চরে আপনি তরমুজ ফলিয়ে আপনি দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছেন, আসলে আপনার কি মনে হয় যে রাজনীতি এবং চাষাবাদ এই দুটো জিনিস আসলে কি একসাথে করা সম্ভব কিনা? আসলে আপনি বলছেন ঠিক আছে, এই দুটোটা করাই সম্ভব। রাজনীতি করলে যে আমি কৃষিবাদ করতে পারবো না এরকম কথা নাই। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার গণভবনে থাকে, উনি তো আমাদের প্রধানমন্ত্রী। উনি যদি গণভবনে আপনার ইয়ে করতে পারে, বাগান করতে পারে, চাষ করতে পারে, হাঁস ফেলতে পারে, এই তরমুজ করতে পারে, এই সবজি লাগাইতে পারে, তাহলে আমি তো ওনার সামান্যতম কর্মী হইতে পারছি কিনা জানি না, আমি তো ওনার একজন সামান্য কর্মী, তাহলে আমি কেন পারবো না? আমি তো তা আরো বেশি পারবো। এবং আমার নেতা আলহাজ নুরুজ্জোতি শাওন উনি বলছে, মানে আমাদের এমপি মহোদয় বলছে, উনি আমার সার্বিক সহযোগিতা করছে এবং আমাকে ফোন করছে, খোঁজখবর নিছে এবং উনি কৃষি অফিসারে বলছে এবং উনি যে পরিমাণে কৃষির জন্য উনি যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে মনে করেন এই কৃষি পুরো ইয়ে দিছে, ঠিক আমাদের নেতা আমি তো আর শেখ হাসিনা পর্যন্ত, আমার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে পারি না। আমার প্রধানমন্ত্রী আমার এমপি মহোদয় আলহাজ নুরুজ্জোতি শাওন উনি, আমি মনে করি যে আমার শেখ হাসিনা উনি আমার সর্বক্ষণ এবং সার্বিক যত সহযোগিতা লাগছে আমার কৃষি অফিস থেকে, আমাদের কৃষি অফিসার সহ ওনারা বলছে, ওনারা পাঠাইছে আমার ক্ষেত্রে এবং আমার সকল কিছু খোঁজখবর নিচ্ছে। ধন্যবাদ রিয়াজ তালুকদার আপনাকে। দর্শক, আমরা রিয়াজ তালুকদারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আসলে রাজনীতি, রাজপথ এবং চাষাবাদ বা অন্য যে কার্যক্রমগুলো আছে মানুষের বাঁচার জন্য এবং দেশের উন্নয়নের জন্য এই না থাকে, দেশ যাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকে, এই লক্ষ্যে আসলে সকল শ্রেণী পেশার মানুষের চাইলে কাজ করতে পারে। তো সেই লক্ষ্যে আমরা রিয়াজ তালুকদারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে রাজনীতি, রাজপথ বা কৃষিকাজ বা অন্যান্য যে কোনো ব্যবসায়িক কাজে হোক না কেন, তা যদি মানুষের রাজনীতি যদি হয় মানুষের সেবা করার জন্য বা জনস্বার্থে, তাহলে তাদের রাজনীতির পাশাপাশি অন্যান্য যে কাজগুলোই আছে সকল কাজই মানুষের কল্যাণে আসলে ব্যয় করা যায়। আমরা আশা করব যে রিয়াজ তালুকদারকে দেখে আমাদের অন্যান্য যারা রাজনীতিবিদ আছে এবং যারা যেমন বিশেষ করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ বা বিভিন্ন সংগঠনে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু বেকার, তারা চাইলে রাজনীতির পাশাপাশি তারা বিভিন্ন এরকম চাষাবাদ করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে এবং তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারবে এবং তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আমরা এই ধূসর মরুভূমির জায়গা, যেখানে মেঘের আচ্ছন্ন এবং হচ্ছে কি বলে এটাকে সবুজের সমারোহ, এই জায়গায় আপনারা আসলে এই তরমুজ পেলেন কোথায়? আমরা আসলে এখানে এসেছি, আমরা তজুমুদ্দিন উপজেলা থেকে এখানে এসেছি দুর্গম চরে, চর কাঞ্চনপুর। এখানে এসে মূলত আমরা এখানকার সৌন্দর্য অবলোকন করার জন্য এসেছিলাম, কিন্তু মাঝপথে আমরা এমন একটি তরমুজ ক্ষেতের দেখা পেয়েছি, আর এখানকার যেই লালের সমারোহে যে তরমুজ, এই তরমুজের ভিতরটা যে পরিমাণ লাল, এরকম লোভনীয় জিনিস দেখে আসলে আমরা লোভ সামলাতে পারিনি, তাই আমরা এখানে এসেই আমরা তরমুজ খাওয়া শুরু করে দিলাম আর কি। এসেছিলেন এই তরমুজ বাগানে দেখার জন্য, এখানে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আমি এখানে এসে দেখেছি যে প্রকৃতির একটা মায়া, আমরা প্রকৃতির যদি মায়া দেখতে আসতে হয় তাহলে এই জায়গায় আসতে হবে। এই যে চরকাঞ্চনপুর তজুমুদ্দির একটা দ্বীপ, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, উৎসাহিত। আর তরমুজকে দেখে আমি আমার খুবই আনন্দ লাগতেছে, চমৎকার একটা প্লেস, খুবই ভালো লাগছে। মজা, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। তরমুজের স্বাদ উপভোগ করে আমার পুরো মুখে তরমুজের রস লেগে গেছে। জমির পাশে জমে থাকা ছোট্ট এই নালার পানি দিয়ে আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। আমি এখন খুবই ক্লান্ত। আমাদের ক্লান্তির পরিসমাপ্তি ঘটাতে এখানকার চাষি ভাইরা আমাদের জন্য খাঁটি মহিষের দুধের চা বানিয়েছে। আমরা এখন চা খেয়ে আমাদের ক্লান্তি দূর করব।
নাম কি? আমাদের এই হারুন ভাই আমাদের জন্য আসলে চা বানিয়ে নিয়ে আসছে। চরের মানুষদের আসলে এতটা আন্তরিক এবং তাদের যে অতিথিয়তা আমরা তা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আমরা এখন তার যে নিজের হাতে বানানোটা কি আসলে গরুর দুধে মহিষের দুধ দিকে আসলে কি চা বানানো যায়? আমরা তো কখনো মহিষের দুধের চা খাইনি। আমরা সবসময় যে গাভীর দুধ আমরা যে আমাদের উপরে যারা বিশেষ করে চরের বাহিরে আমরা যারা থাকি আমরা সেখানে হয়তো গাভীর দুধটা অ্যাভেলেবেল আমরা পাই, কিন্তু এই মহিষের দুধের চা মনে হয় যে আমাদের এই সর্বপ্রথম। তো দর্শক আমরা আজকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সবুজ ভাইকে চা দেন, চা। এক কাপ চা খাইলি তুই খাইলে বুঝতি রে ও খাইছে না খাইছে না ভালো লাগছে ভাই? ভালো ভালো লাগছে? অবশ্যই ভালো লাগে। এই সুস্বাদু চা এটা কিন্তু আপনার কিন্তু গাভীর দুধের চা না, এটা কিন্তু মহিষের দুধের চা। চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো লাগছে। আবার আসা যাবে চরে? অবশ্যই। ঘুরতে আসা একেবারে সহজ, ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমি ঢাকা থেকে আসছেন যদি তাহলে আমাদের বিলাসবহুল ভালো বড় অনেক বড় বড় লঞ্চ আছে। লঞ্চ যোগে আপনি আসা নামলেন, নামার পরে আমরা স্পিড বোটে এই চরে চলে আসলেন। আসার পরে এখানে থাকার মতো সকল তাবু আছে, ব্যবস্থা আছে, কোনো দিকে কোনো সমস্যা নেই এবং সর্বোচ্চ নিরাপত্তা এবং মনোরম পরিবেশ। ইভেন প্রকৃতির যে সৌন্দর্য, বনহরিণ, বিভিন্ন সবকিছু এখানে দেখার মতো আছে। এখন তোর কাঞ্চনজঙ্ঘা থেকে সৌন্দর্যটা অবলম্বন করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের তজুমুদ্দিনের উদ্দেশ্যে। আমরা আমাদের মেঘনার পাড়ে চলে আসলাম। আসলে যে সময়টা আমরা কাঞ্চনপুরে কাটিয়েছিলাম আমাদের জন্য খুব সুন্দর একটি সময় ছিল। আজকের দিনটি অবশ্যই আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আমরা পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো জায়গা বা নতুন কোনো স্থান নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।